আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। কিছু ভালো খবর আছে, কিছু খারাপ, এবং সবকিছু মিলিয়েই তো আসলে জীবন। সো ভালো খবরটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে অ্যাডাম আব্বাস তিনি আসছেন। আমরা ইতিমধ্যে খবর পেয়ে গেছি যে অগাস্টের 8 তারিখ তিনি আসবেন এবং এসে তিনি বাংলাদেশের আন্ডার 20 যে ক্যাম্পটা এই মুহূর্তে চলছে জেরার্ড জোন্সের আন্ডারে, সেই ক্যাম্পে জয়েন করবেন এবং অ্যাডাম আব্বাস তিনি জয়েন করলে আমাদের কিন্তু অ্যাটাকিং লাইন আপটা দুর্ধর্ষ হয়ে যেতে পারে, সেই একটা সম্ভাবনা আমরা দেখছি এবং সেটা নিয়ে খুবই খুবই এক্সাইটেড আমরা। অ্যাডাম আব্বাস আসছেন, তিনি ক্যাম্পে জয়েন করবেন এবং তারপর টিম যখন যাবে এশিয়ান কাপ আন্ডার 20 কোয়ালিফায়ার্সের জন্য উজবেকিস্তানে, সেখানে কিন্তু তিনি দলের সঙ্গী ডেফিনেটলি হচ্ছেন। তবে প্রথম দেখার সুযোগটা পাবেন জেরার্ড জোন্স এবং তার যেই কলিগরা রয়েছেন কোচিং স্টাফের সবাই ক্যাম্পে যোগদান করছেন অ্যাডাম আব্বাস, সেটা আমাদের জন্য একটা বিরাট বড় নিউজ এবং সেই ভালো খবরটা দিয়ে শুরু করলাম। এছাড়া এখনো পর্যন্ত ক্যাম্পে কোন কোন ফরেন প্লেয়াররা রয়েছেন, সবচেয়ে সিগনিফিকেন্ট দুটো নাম যদি বলি, একটা হচ্ছে জিদান ইউসুফ, একজন হচ্ছেন মাহি খান। জিদান ইউসুফ ইতিমধ্যেই মনে হচ্ছে যে তিনি আসলে ওই আন্ডার 20 দলটার সেন্টার ব্যাক পজিশনের একটা জায়গা দখল করেই ফেলেছেন বলা যায়। এবং বাংলাদেশ সোফার যেই স্কোয়াডটা নিয়ে ক্যাম্প করছে, সেখানে কিন্তু ইউসুফ আলীকে আমরা দেখছি না, যিনি সাফ আন্ডার 20 লেভেলে খুবই ভালো পারফর্ম করেছিলেন। তবে তিনি নেই, তার কারণ হচ্ছে লোকাল যে ক্লাবে তিনি খেলছেন সেই ক্লাব তাকে নাকি রিলিজ করছে না ক্যাম্পে যাওয়ার জন্য। তো সেরকম একটা খবর আমরা পেয়েছি। তো যাই হোক, এখন সেন্টার ব্যাক পজিশনটায় পেয়ারিংটা কিভাবে করেন জেরার্ড জোন্স সেটা দেখার বিষয়। তবে সেই জায়গাটায় জিদান ইউসুফ মোস্ট লাইকলি থাকবেন। আমি তার ব্যাপারে ডিটেলসে হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। বাট মাহি খানকে নিয়ে আসলে ডিসকাস করতে চাই। মাহি খান সোফার ক্যাম্প চলাকালীন অবস্থাতে যে দুটো ফ্রেন্ডলি প্র্যাকটিস ওয়ার্ম আপ ম্যাচ যেটাই বলি না কেন খেলেছে আন্ডার 20 দল, সেই দুটো ম্যাচের মধ্যে 3টা গোল দিয়েছেন এবং লাস্ট যে ম্যাচটা হচ্ছে বাংলাদেশ আর্মির একটা দলের এগেনস্টে, তাদের এগেনস্টেও কিন্তু মাহি খান গোল দিয়েছেন। সো সেটা একটা ভালো খবর। ভালো খবর এই কারণেই, আমরা কিন্তু জানি যে রোনান সুলিভান তিনি অ্যাভেলেবল থাকতে পারছেন না মোস্ট লাইকলি এবারের এশিয়ান কাপ আন্ডার 20 কোয়ালিফায়ার্সটার জন্য, যেটা বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কাই বলা চলে। কারণ আমরা সাফের সময় থেকেই আসলে আশা করছিলাম যে রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান, এই সুলিভান ব্রাদার্সদের যদি আমরা আন্ডার 20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে পাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দলের কোয়ালিটির একটা বিরাট বড় ইম্প্রুভমেন্ট হয়েছে, যেটা আমরা সাফেই আসলে টের পেয়েছিলাম। সো ওই জায়গা থেকে একটা লস ডেফিনেটলি হয়েছে। বাট সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটা প্রপার ব্যালেন্স তৈরি করতে পেরেছে মাহি খানকে এখানে ইনক্লুড করে। তিনি কিন্তু একজন প্রপার ফরওয়ার্ড, সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলেন এবং তার ব্যাপারে কিছু ডিটেলস আপনাদের সঙ্গে আমি আসলে শেয়ার করতে চাই। আমরা মাহি খানের বিষয় নিয়ে যখন থেকে আলোচনা করছি, তার অনেক আগে থেকেই তিনি আসলে আলোচনার মধ্যে আছেন এবং তিনি যখন পাসপোর্টটা হয়ে গেছে জানিয়েছেন এবং তিনি আসবেন বলেছেন, তারপর থেকে কিন্তু তাকে নিয়ে আলাদা রকম একটা উচ্ছ্বাসা ছিল। অরিজিন ফুড তাদের যে ইনস্টাগ্রাম পেজ আছে, সেখানে তার ব্যাপারে কি লেখা আছে সেটাই আপনাদের সঙ্গে আসলে শেয়ার করতে চাই। অবভিয়াসলি এশিয়ান কাপ, এএফসি এশিয়ান কাপ আন্ডার 20 কোয়ালিফায়ার্সের জন্য মাহি খানকে প্রিলিমিনারি স্কোয়াডে ডাকা হয়েছিল। ইয়েস, ডাকা হয়েছে, তিনি এসেছেন, তিনি ক্যাম্পের সঙ্গে আছেন এবং ভালো পারফর্ম করছেন। তার ব্যাপারে জেরার্ড জোন্স বেশ ভালো ভালো কথাই তিনি বলেছেন। এবং অন্যান্য যে ট্যালেন্টদের কথা বলা হচ্ছিল, অ্যাডাম আব্বাস তিনিও আসছেন, জিদান ইউসুফ তিনি ইতিমধ্যেই আছেন, ইব্রাহিম নওয়াজ আসতে পারেননি, তিনি ইনজুরিতে আক্রান্ত রয়েছেন। এবং আলটিমেটলি মাহি খান তিনি কিন্তু বাংলাদেশি পরিবারে জন্ম নিয়েছেন, তবে ইংল্যান্ডে থাকার কারণে তিনি কিন্তু মূলত ইংলিশ এবং 6 ফিট উচ্চতার একজন ফরওয়ার্ড, মোর দ্যান 6 ফিট টল, সেটা আমাদের জন্য ডেফিনেটলি একটা প্লাস পয়েন্ট, একটা পজিটিভ। এবং তিনি ফরওয়ার্ড পজিশনে ইউথ সেট আপ থেকেই খেলা শুরু করেছেন, ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে তিনি খেলেছেন এবং বিভিন্ন বড় বড় প্রিমিয়ার লিগ ক্লাবেও কিন্তু তিনি ইউথ লেভেলে ট্রায়াল দিয়েছিলেন। ফর এক্সাম্পল অ্যাস্টন ভিলা, নটিংহাম ফরেস্ট, এখানে তিনি ট্রায়াল দিয়েছিলেন। তারপরে তিনি 7th টায়ারে কেটারিং টাউনের হয়ে তিনি ইউথ টিমে খেলা শুরু করেন এবং তারপর সেই দলটারই সিনিয়র টিমে তিনি জয়েন করেছিলেন। পরবর্তীতে রাশডেন অ্যান্ড হাইহাম ইউনাইটেডেও তিনি খেলেছেন। অর্থাৎ তার পুরো ফুটবলিং ক্যারিয়ারটা ইউথ লেভেল থেকে শুরু করে সিনিয়র লেভেল, সেই জায়গাটায় কিন্তু তিনি ইংল্যান্ডেই বিভিন্ন টায়ারে খেলেছেন এবং পরবর্তীতে তিনি 9th টায়ার ক্লাব মোল্টন এফসিতেও সময় কাটিয়েছেন। এবং এই মৌসুমটাতে বা যে মৌসুমটা শেষ হয়ে গেছে, সেখানে কিন্তু 25টা গোল তিনি ইউথ লেভেলে দিয়েছেন এবং সিনিয়র দলের হয়ে 14টা গোল দিয়েছেন। সো এরকম একজন প্রলিফিক স্ট্রাইকার, যিনি ইতিমধ্যেই ওই প্র্যাকটিস বা ওয়ার্ম আপ গেমের মধ্যেও নিজের জাত চেনাচ্ছেন, তাকে পাওয়াটা আমার মনে হয় বাংলাদেশের আন্ডার 20 এই দলটার জন্য খুবই দারুণ একটা ব্যাপার হয়েছে। এবং রোনান সুলিভানের যে অভাবটা,
অবভিয়াসলি দুজনই যদি স্কোয়াডে থাকতেন ইট কুড হ্যাভ বিন ইভেন বেটার, বাট যেহেতু রোনান সুলিভান নেই সেই জায়গাটায় মাহি খান আসলে কেমন করতে পারেন সেটা দেখার জন্য আমরা ডেফিনেটলি উদ্গ্রীব হয়ে আছি। যদিও বাংলাদেশ এই ওভারঅল আন্ডার-20 যে স্কোয়াডটা রয়েছে সেখানে কিন্তু আমাদের ডোমেস্টিক সার্কিটে খেলা প্লেয়াররা বা বাংলাদেশের ইউথ লেভেল থেকে যারা পারফর্ম করে এসেছেন তাদেরও কিন্তু নেহায়েত পারফরমেন্স খুব একটা খারাপ না। আমি দু একজনের নাম বলি, ডেফিনেটলি আপনাদের কাছে মনে হতে পারে যে হ্যাঁ তাদের নাম কেন মেনশন করছি, বাট দে শুড বি মেনশনড এজ ওয়েল। ডেফিনেটলি তারা ভালো পারফর্ম করেছেন রিসেন্ট সময়ে। আমরা যদি চিন্তা করে দেখি মোর্শেদ আলীর কথা ডেফিনেটলি বলা যেতে পারে, তিনি কিন্তু আন্ডার-20 স্কোয়াডটার ভেতরে আছেন এবং মূলত রাইট উইং পজিশনটায় তিনি হয়তো খেলবেন। এবং অ্যাডাম আব্বাস যেহেতু এসেছেন তিনি দুই উইংয়েই খেলতে পারেন, বাট তাকে হয়তো আমরা লেফট উইংয়ে দেখতে পারি, যে জায়গাটায় আমরা এর আগে রিফাত কাজী কিংবা মোহাম্মদ মানিক তাদেরকে খেলতে দেখেছি। তবে সেই জায়গাটার মধ্যে এখন একটা কম্পিটিশন অ্যাড হয়েছে, অ্যাডাম আব্বাস অ্যাড হয়েছেন এবং ফ্রন্ট লাইনে একজন সেন্টার ফরওয়ার্ড পজিশনটায় মোহাম্মদ মাহি খান তিনি ডেফিনেটলি আছেন। এবং এই দলটার আউট অ্যান্ড আউট সেন্টার ফরওয়ার্ড বলতে এই ক্যাম্পের মধ্যে এখনো পর্যন্ত এই একজনই আছেন এবং তাকে নিয়ে কিন্তু অনেক আলাদা একটা উচ্ছ্বাসা সবার মধ্যে গ্রো করছে। এবং আমাদের আশাটা এটাই যে তিনি আসলে আমাদের স্ট্রাইকার প্রবলেমটা যেন অন্তত আন্ডার-20 লেভেলের এই টুর্নামেন্টটাতে সলভ করে দিতে পারেন। তবে এখানে আসলে আপনি বেস্ট 11 নিয়ে চিন্তা করছেন, আপনার তো আসলে স্কোয়াড একটা ভালো নিয়ে যাওয়া দরকার ছিল। তো সেই জায়গাটায় আরও একজন প্রপার প্রলিফিক স্ট্রাইকারকে আমরা আসলে মিসই করছি, সেটা কিন্তু বলা যায়। বাট মাহি খানকে নিয়ে যে একটা ব্যাড নিউজ আছে, আমি যে শুরুতেই বলছিলাম ভিডিওর, যে একটা ভালো খবর আছে একটা খারাপ খবর আছে। খারাপ খবরটা এটা যে আমরা রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটা ছবি সার্কুলেট হতে দেখেছি, সেখানে দেখেছি যে মাহি খান তিনি হাতে একটা স্লিং পরে আছেন তার ডান হাতে, অর্থাৎ তিনি কি ইনজুরিতে পড়েছেন কিনা, তার শোল্ডারে কোনো ইনজুরি হয়েছে কিনা, হাতে কোনো ইনজুরি হয়েছে কিনা, আর্মির সঙ্গে লাস্ট যে ওয়ার্ম আপ ম্যাচ খেলেছেন সেই ম্যাচটা খেলার সময়, সেটা কিন্তু আমরা নিশ্চিত নই। এবং আমি চেষ্টা করেছি যোগাযোগ করার বাংলাদেশ আন্ডার-20 ফুটবল টিমের যিনি হেড কোচের দায়িত্ব পালন করছেন জেরার্ড জোন্স, তার ফেসবুক অ্যাকাউন্টটা খুবই ইন্টারেস্টিং এবং তিনি সেখানে কিন্তু নিজে থেকেই অনেক ভিডিও দেন, আমাদেরকে ইনফরমেশন জানান এবং তাকে কমেন্ট করলে তিনি অনেক সময় রেসপন্ডও করেন। সো সেই জায়গাতেও আমি চেষ্টা করেছি জানার তার কাছ থেকে যে মাহি খানের কোনো ইনজুরি হয়েছে কিনা বা হলেও সেটার আপডেট কি। টিমের যে ম্যানেজার রয়েছেন সামিদ কাসেম, তার সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি এবং সেই সাথে টিমের যে টিম অ্যানালিস্ট রয়েছেন নাসিফ ভাই, তার সঙ্গেও আলোচনা করার চেষ্টা করেছি বা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আপডেটটা যদি ফার্দার পাই ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাট আপাত মুহূর্তে আমি খুবই আশাবাদী যে বাংলাদেশের আন্ডার-20 এই স্কোয়াডটার মধ্যে অন্তত একজন প্রপার প্রলিফিক ফরওয়ার্ড আমরা পেয়েছি মাহি খান। তিনি যদি অ্যাভেলেবল থাকেন, এখনও কিন্তু 27 দিন বাকি রয়েছে। 31শে অগস্ট প্রথম ম্যাচটা বাংলাদেশ খেলবে এবং সেই ম্যাচটাই উজবেকিস্তানের সঙ্গে হবে, তাদের ঘরের মাটিতে হবে এবং নিশ্চয়ই তারও সপ্তাহখানেক আগে বাংলাদেশ উজবেকিস্তানে ট্রাভেল করতে চাইবে। সুতরাং হাতে কিন্তু হিসেব যদি করি তাহলে 2 সপ্তাহের একটু বেশি সময় হয়তো বাকি রয়েছে বাংলাদেশের এই স্কোয়াডটার জন্য। সো তার আগে মাহি খান সুস্থ হয়ে যাক, তিনি যদি ইনজুর্ড হয়ে থাকেন আমরা তাকে একদম ফুল ফিট ইন ফর্ম একটা অবস্থায় কিন্তু চাই আমাদের এই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের জন্য। কারণ কঠিন একটা গ্রুপের মধ্যে আমরা পড়েছি, সেখানে সিরিয়া আছে, হোস্ট উজবেকিস্তান আছে এবং ইন্ডিয়াও আছে। সুতরাং তাদেরকে হারিয়ে আমরা মূল পর্বে চলে যাব সেই বিষয়টা কিন্তু এনশিওর করাটা খুব সহজ কোনো কাজ হবে না, ভেরি ডিফিকাল্ট একটা টাস্ক হবে। এবং আমরা এই যে নতুন প্লেয়ারদেরকে আমরা ইনক্লুড করছি এবং জেরার্ড জোন্স যেভাবে আসলে দলটাকে সাজাচ্ছেন গোছাচ্ছেন, সেই অনুযায়ী আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কাছ থেকে আমরা বেশ ভালো কিছু এক্সপেক্ট করতেই পারি। সো গুড নিউজ হচ্ছে অ্যাডাম আব্বাস আসছেন, ব্যাড নিউজ হচ্ছে মাহি খান তিনি কি ইনজুরিতে পড়েছেন কিনা। যদি পড়ে থাকেন সেটা ডেফিনেটলি একটা ব্যাড নিউজ। আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন বাংলাদেশের এই আন্ডার-20 দলটার কাছ থেকে আপনাদের এক্সপেকটেশন ওভারঅল কি। মাহি খান তিনি কি এক্সপেকটেশন পূরণ করতে পারবেন কিনা, রোনান সুলিভানের অভাবটা তিনি পূরণ করে দিতে পারবেন কিনা, সেই ব্যাপারটা আপনারাও ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এবং একটা আইডিয়াল ফ্রন্ট লাইন যদি চিন্তা করি আন্ডার-20 দলটার, ডান দিকে মোর্শেদ আলী, বাদিকে যদি আমরা ধরে নেই অ্যাডাম আব্বাস এবং মাঝখানে মাহি খান, কতটুকু শক্তিশালী মনে হচ্ছে আপনাদের এই ফ্রন্ট থ্রিটা জানিয়ে দেবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।